শকুন্তলা উড়িষ্যার একটা গ্রামে থাকতো। শকুন্তলার বর একজন জেলে ছিল। শকুন্তলা যখন প্রেগনেন্ট ছিল তখন তার বর একদিন মাছ ধরতে যায় আর তারপর বাড়িতে কখনো ফেরে না। গ্রামের লোকেরা শকুন্তলাকে এসে খবর দিয়ে দেয় যে তার বর নদীর বন্যায় বয়ে গেছে। কাঁদতে কাঁদতে শকুন্তলার খুব বাজে অবস্থা হয়ে যায়, কিন্তু হবু বাচ্চার আশায় তাকে সামলে রাখে। শকুন্তলা নিজের বরের স্মৃতিতে নদীর কিনারাতে একটা কাঁচা বাড়িতে থাকতে শুরু করে। তার ছেলে শিবম এখন 12 বছরের হয়ে গেছিল। মা, আমরা গ্রাম থেকে একদম আলাদা নদীর কিনারায় কেন থাকি? বাবু, তোমার বাবার মৃত্যুর পর আমি অনেক একা হয়ে গেলাম। আমি বাড়ি ঘর সব বিক্রি করে দিলাম আর ওনার স্মৃতিতে এখানে থাকার ব্যবস্থা করলাম। কিন্তু মা, আমি গ্রামের মাঝখানে কোনো বাড়িতে থাকতে চাই, যাতে রাত্রিবেলাও বন্ধুদের সাথে দেখা করতে পারি। বাবু, যখন তুমি বড় হয়ে যাবে তখন গ্রামের মাঝখানে বাড়ি কিনে নিও। মা, তুমি গ্রামে একটা ভালো বাড়ি কেন কিনে নিচ্ছ না? বাবু, আমি বাড়ি বাড়ি গিয়ে কাজ করি আর আমি একটা খুব গরিব মহিলা। আমার কাছে বাড়ি কেনার জন্য টাকা পয়সা নেই। মা, তাহলে কি আমি কোনো কাজ শুরু করে দিই? যদি তুমি আর আমি দুজন মিলে রোজগার করি তাহলে আমরা পয়সা একত্র করে নেব। হ্যাঁ বাবু, তুমি তোমার জন্য কাজ খুঁজতে পারো, কিন্তু নিজের লেখাপড়া মোটেই ছেড়ো না। তোমাকে লেখাপড়া আর কাজ একসাথেই করতে হবে। ছোট্ট শিবমের যত বুদ্ধি ছিল সেই হিসেবেই সে কাজ করলো। একটা কেটলিতে চা ভরে নিত আর খেতে গিয়ে কৃষকদেরকে চা খাওয়াতো। এই নাও বিরজু কাকু চা, মাত্র 10 টাকার। দাও শিবম বাবা, দাও। এমনিতেই আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। খুব ভালো করেছো চাটা নিয়ে এসে। এই যে হরিয়া, মন্টু, প্রেমপাল, সোমপাল, তোমরাও চলে এসো আর চা খাবে এসো। যখন চা শেষ হয়ে যেত তখন শিবম বাড়িতে এসে কেটলিতে আবার চা ভরে নিত আর গ্রামে ফেরত চলে যেত। এই দেখো মা, আজ আমি 200 টাকা রোজগার করেছি। সাব্বাস বাবু, আজ তুই পুরো দিন পরিশ্রম করেছিস। আমি রামলাল মিষ্টিওয়ালার কাছ থেকে তোর জন্য 2টো গোলাপ জামুন নিয়ে এসেছি। শিবম খুশি খুশি গোলাপ জামুন খেয়ে নেয় আর গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ে। গ্রামের সবচেয়ে বড় ক্ষেত হীরা সিং এর ছিল। হীরা গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। গ্রামের প্রধানও তার কথা শুনত। শিবম একবার হীরার ক্ষেতে ঢুকে পড়ে আর মজদুরদেরকে চা খাওয়াতে শুরু করে। চাটা তো খুবই ভালো হয়েছে লালা। কে বানালো? আমার মা বানিয়েছে। সেই সময় হীরা ওখানে পৌঁছে যায়। এই ছোকরা, তুই জমিতে কি করে ঢুকলি রে? আর এই যে শ্রমিকেরা, তোমাদেরকে কাজ করার জন্য আমি পয়সা দিই, এখানে বসে বসে চায়ে চুমুক দেওয়ার জন্য নয়। যাও গিয়ে কাজ করে যাও। এই ছোকরা, জমি থেকে বেরিয়ে আয়। আর কখনো এই জমির মধ্যে ঢুকবি না। আমার জমি কিন্তু ব্যবসা করার জায়গা নয়। আর ছেলে রে তুই? হ্যাঁ, আমার মায়ের নাম শকুন্তলা, আমি নদীর কিনারায় থাকি। আচ্ছা, ওই শকুন্তলা কাজের লোক। আমার বাড়িতেও তো কদিন কাজ করেছিল, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আমি ওকে তাড়িয়ে দিই, বুঝলে? আটা, চাল, ডাল সব চুরি করে নিজের বাড়ি নিয়ে চলে যাচ্ছিল। আরে নিজের বাড়িটাও তো ও একটা অনেক দূরে গিয়ে নদীর পাড়ে বানিয়েছে, যাতে ওর বাড়িতে কেউ যেতেও পারবে না আর ও যে চুরি করছে সেগুলো কেউ ধরতেও পারবে না। এরকম কথা নয়, আমার মা আমার বাবার স্মৃতিতে নদীর কিনারায় থাকার ব্যবস্থা করেছিল, কারণ আমার বাবা নদীতে বয়ে গেছিল না। ও তোমাকে বেশ ভালো মতো টুপি পরিয়েছে দেখছি। আর তুই যদি ভালোবাসা থাকতো নিজের স্বামীর প্রতি, তাহলে নিজে কেন পুকুরে গিয়ে ঝাঁপ দিল না? আর তুমি কেন চা বিক্রি করছো? নিজের একমাত্র ছেলেকে খাওয়াতে পারছে না নাকি? আমার মা আমাকে কাজ করার জন্য বলেনি, আমি নিজেই কাজ করার জন্য ভাবলাম, কারণ আমি রোজগার করে গ্রামে ঠিক মাঝখানে একটা বাড়ি কিনতে চাই। শ্রমিকেরা শুনছো? এই ছেলেটা চা বিক্রি করে নাকি বাড়ি তৈরি করবে। জমির দাম কত তুই কি জানিস? হ্যাঁ, আরে চা বিক্রি করতে বাড়ি বানাতে 7 জন্ম লেগে যাবে রে। শিবম সেই দিন চোখে জল নিয়ে বাড়িতে পৌঁছায় আর পৌঁছানো মাত্রই সে নিজের মাকে বলে, মা, হীরা কাকু বলছিলেন যে তুমি বাড়ি থেকে রেশন চুরি করো, এই কথাটা কি সত্যি মা? না বাবু, এইটা মোটেই সত্যি নয়। আমি আজ পর্যন্ত কারোর বাড়ি থেকে কোনো জিনিস চুরি করিনি। বড় লোকেদের এটাই অভ্যেস।
যে যখনই আটা, চিনি, চাল, ডাল কি যে কিছু শেষ হয় তখন তারা চাকরের ওপরেই সন্দেহ করে, যেন চাকররা রেশন চুরি করে নিজের বাড়িতে নিয়ে যায়। হীরা সিং এক নাম্বারের কিপটে আর অহংকারী লোক বটে। তুমি কখনো তার খেতে চা বিক্রি করতে যেও না। এই দেখো, আজ আমি তোমার জন্য কি এনেছি, একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা তো একদম আসল যুদ্ধের ট্যাঙ্কের মতো। এটা কত টাকা মা? এটা তোমাকে রমন কাকু দিয়েছেন। আমি কোনোদিন তোমাকে রমন কাকুর কাছে নিয়ে যাব। উনি গ্রামে অনেক পয়সা রোজগার করেন, কিন্তু গ্রামের সবচেয়ে সৎ আর ভালো মানুষ উনি। শহরে ওনার অনেক বড় খেলনার দোকান। উনি তো এটাও বলেছেন যে যদি আমরা চাই তাহলে ওনার বাড়িতেও থাকতে পারি। আমি এই ট্যাঙ্ক নেব না মা। আমি চাই না যে কোনো গ্রামবাসী তোমার ওপরে বা আমার ওপরে আঙুল তুলুক। আমি নিজের পরিশ্রমে রোজগার করে জিনিস কিনবো। গ্রাম থেকে 10 কিলোমিটার দূর একটা বাজার থাকতো, কিন্তু বাজার পর্যন্ত পৌঁছানোর জন্য 1 ঘন্টা সাইকেল চালাতে হতো। শিবম একটা পুরনো সাইকেলের ব্যবস্থা করে ফেললো আর রোজ 1 ঘন্টা সাইকেল চালিয়ে বাজারে চা বিক্রি করতে যেতে শুরু করে। সে রাস্তার কিনারায় চা বানানো শুরু করে দেয়। শিবমের খুব ভালো রোজগার হতে শুরু করে, কিন্তু রোজানা 20 কিলোমিটার সাইকেল চালানোর কারণে শিবম খুব ক্লান্ত হয়ে পড়তো। মা, আমি খাবার খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমোতে যাচ্ছি। পরের দিন সকালে শিবম ঘুম থেকে উঠল। তখন শকুন্তলা ওকে বলল, বাবু, বাজারে যাওয়ার কারণে তুমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছ। তুমি স্কুল যাওয়াও কম করে দিয়েছো, আর তুমি শিক্ষা কি করে পুরো করতে পারবে? মা, আমি স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলেছি। যখন আমি ওনাকে বললাম যে আমি কাজ করি, তখন উনি আমাকে স্কুল যাওয়া ছাড়াই শুধু পরীক্ষায় বসার অনুমতি দিয়ে দিয়েছেন। আমি টাইম বার করে পড়াশোনা করে নেব আর পরীক্ষা দিয়ে দেব। শিবম চা বিক্রি করার সাথে সাথে নিজের একটা জেনারেল স্টোর খুলে দেয়। সে 8 বছর ক্রমাগত কাজ করে। শিবম আর তার মা 4 লাখ টাকা একত্রিত করে। মা, এখন আমার কাছে অনেক পয়সা রয়েছে। এবার গ্রামে একটা বাড়ি বানানোর চেষ্টা কিন্তু আমার করা উচিত। শকুন্তলা যেই বাড়িতে কাজ করত, সে সেই বাড়িতে কথা বলে। রিঙ্কু দাদা, আমি 4 লাখ টাকার একটা বাড়ি খুঁজছি। আপনার নজরে কি কোনো এরকম বাড়ি আছে? 4 লক্ষ টাকাতে কোনো বাড়ি টাড়ি পাওয়া যাবে না। আর সেই যুগ নেই যে 4 লক্ষ টাকার মধ্যে বাড়ি টাড়ি পাওয়া যায়। গ্রামের মধ্যে ছোটখাটো বাড়ি কেনার জন্য অন্ততপক্ষে 10 লক্ষ টাকা লাগবে। শকুন্তলা অনেক জায়গায় কথা বলে, কিন্তু কেউ তার জন্য ঘর বলল না। অবশেষে শকুন্তলা রমনের বাড়িতে পৌঁছায়। শকুন্তলা বৌদি, আমি শুনলাম আপনি নাকি নিজের জন্য একটা বাড়ি খুঁজছেন। হ্যাঁ দাদা, খুঁজছি তো বটে, কিন্তু আমার কাছে শুধু 4 লাখ টাকাই আছে। গ্রামবাসীরা বলছে যে এত কম টাকায় কোনো বাড়ি পাওয়া যাবে না। হ্যাঁ, গ্রামের লোকেরা যেটা বলছে সেটা সত্যি ঠিকই, কিন্তু যদি আপনি চান তাহলে আমার এই বাড়িটা আপনি 4 লক্ষ টাকা দিয়ে কিনতে পারেন। কিন্তু এই বাড়িটা তো অনেক বড়। কোনো ব্যাপার না, আপনি আমার বংশের এতদিন ধরে খেয়াল রেখেছেন, তাই আমারও তো একটা দায়িত্ব আছে নাকি। আমি আমার ছেলেপিলেদেরকে শহরেই রাখবো, তবে গ্রামে আমার জন্ম, গ্রাম আমার ভালো লাগে, তাই গ্রামে মাঝে মাঝে বছরে 1-2 বার ঘুরতে আমি আসবো। ব্যাস 1-2 দিনের জন্য এখানে থাকার জন্য জায়গা দিয়ে দেবেন। এটা কি ধরনের কথা বলছেন আপনি দাদা? আমি আমার ছেলে এখানে থাকবো, কিন্তু এই বাড়িটা আপনারই। আপনি যখন চান তখন আসতে পারেন। শকুন্তলা 4 লাখ টাকায় বড় ঘর পেয়ে গেল। শিবম খুব খুশি হলো। একদিন যখন হীরা সিং রাস্তা দিয়ে হাঁটছিল, তখন শিবম তাকে বলে ওঠে, হীরা কাকা, আপনি বলেছিলেন যে আমি 7 জন্ম হয়ে গেলেও এই গ্রামে বাড়ি কিনতে পারবো না, কিন্তু দেখুন কত বড় বাড়ি আমি এই জন্মেই কিনে ফেললাম। দেখুন দেখুন দেখুন। হীরা সেই সময় জমির কেসের জন্য কোর্টে যাচ্ছিল। শিবমের কথা শুনে হীরালাল প্রচন্ডভাবে রেগে ওঠে। এই ছোকরা, তুই কি জানিস? আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। তুই আমাকে মাঝ রাস্তায় এরকম থামিয়ে দিয়ে কিন্তু ঠিক করলি না। তোকে আমি পরে দেখে নেব। এইটুকু বলে হীরা সিং নিজের বাড়িতে চলে যায় আর রাত হয়ে যায়। সেই রাতে হীরা ভাবতেই থাকে যে শিবম এত বড় বাড়ি কি করে পেল। পরের দিন প্রধানকে বলে সে গ্রামে একটা অভিযান শুরু করে দেয়। কিছু সরকারি লোক শিবমের বাড়িতে পৌঁছায়। আপনারা কে? আমরা সরকারের তরফ থেকে এসেছি।
আমরা সমস্ত বাড়ির কাগজপত্র চেক করছি। যারা অবৈধভাবে জায়গা কবজা করে বাড়ি করেছে তাদের চিহ্নিত করতে পারি। তুমি তোমার বাড়ির কাগজ দেখাও। লোকটা কাগজপত্র চেক করে, সমস্ত কাগজপত্র ঠিক ছিল। বাড়ি শিবমের মায়ের নামেই ছিল। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখলাম বাড়িটা শকুন্তলা দেবীর নামেই রয়েছে। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। ওই ছেলেটা প্রতিদিন বাজারে যায়। আমি ওকে রাস্তাতে গুন্ডাদের দিয়ে মার খাওয়াবো আর ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করবো, এই আমি কথা দিলুম। ও নিজের অজান্তে বাহুবলী হীরা সিং এর সাথে পাঙ্গা নিয়েছে। হীরা কিছু গুন্ডাদেরকে টাকা পয়সা দেয়। গুন্ডারা পরের দিনের পুরো প্ল্যানিং করে নেয়। কিন্তু রাত্রিবেলা গ্রামে একটা তুফান চলে আসে। আর বাংলার এই ধরনের তুফান প্রায়শই গ্রামের ভেতরে চলে যেত, কিন্তু এইবার খুব ভয়ানক তুফান এলো। গ্রামের সমস্ত বাড়ি খারাপ হয়ে যায়। হীরা আর শিবমের বাড়িও বাঁচতে পারল না। এবার বলো শিবম, তা তোমার কাছে কি এত পয়সা আছে যে তুমি আবার একটা নিজের জন্য বাড়ি বানাতে পারবে? আমার কাছে অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে। এখন আমি আগের থেকেও একটা বড় বাড়ি বানাবো। শিবম আর শকুন্তলা আবার এদিক ওদিক ঘুরতে শুরু করে। নদীর জল স্তরও বেড়ে গিয়েছিল, সেই জন্যে নদীর কিনারার পুরনো বাড়িও বয়ে গেছিল। মা, কয়েকদিনের জন্য আমাদের জঙ্গলে থাকা উচিত। যখন ওরা দুজন জঙ্গলে গেল তখন তারা ওখানে একটা অনেক বড় ট্যাঙ্ক খুঁজে পায়। তারপর শিবম বলে ওঠে, মা, এটা তো সেই ট্যাঙ্কটাই মনে হচ্ছে যেটা 8 বছর আগে তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু এটা যে এখন অনেক বড় হয়ে গেছে। শকুন্তলা আর শিবম ট্যাঙ্কের ভেতরে যায়। ট্যাঙ্কের ভেতরে দুটো রুম, একটা বড় হল আর একটা কিচেনও ছিল। বাবু, এই ট্যাঙ্কের ভেতরে তো পুরো বাড়ি বানানো আছে, আমরা এতে থাকতে পারি। শকুন্তলা আর শিবম ট্যাঙ্কের ভেতরেই থাকতে শুরু করে। ট্যাঙ্কটাকে চালিয়ে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেত। গ্রামের লোকেরাও কিছু ঘন্টা ট্যাঙ্কের ভেতরে থাকার অনুভব নিত, আর শিবম তাদের থেকে ভাড়াও নিত। গরিবের ট্যাঙ্কের বাড়ি, এটা আমার রাজপ্রাসাদের মতন বাড়ির কাছে কিছুই না। হীরা খুব উঁচু একটা বড় বাড়ি বানিয়ে দাঁড় করিয়ে দেয়, কিন্তু তুফান আবার চলে আসে আর তার বাড়ি আবার পড়ে যায়। কিন্তু শিবমের ট্যাঙ্ক কোনো ক্ষতি হয় না। এবার বলো হীরা কাকা, কার বাড়ি বেশি মজবুত আর বেশি সুন্দর? হীরার খুব রাগ ওঠে। একদিন রাত্রিবেলা সে কিছু গুন্ডাদেরকে ট্যাঙ্কের কাছে পাঠিয়ে দেয়, আর গুন্ডারা ট্যাঙ্কের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তক্ষুনি শিবম ট্যাঙ্কের একটা বাটন টিপে দেয়, আর ট্যাঙ্কের চারদিক থেকে গুলি বেরোনো শুরু হয়ে যায়, আর গুন্ডারা ওখান থেকে ভয়ের চোটে পালিয়ে যায়। আর কোনোদিন ওই ট্যাঙ্কের সামনে যাব না সরকার। ওই ট্যাঙ্ক থেকে যে সাই সাই গুলি বেরোচ্ছে, মনে হচ্ছে এইভাবে আমি ওই ট্যাঙ্কটাকে কখনো নষ্ট করতে পারবো না। তাহলে লোহাই লোহাকে নষ্ট করবে। হীরা কোটি টাকা খরচা করে চীন থেকে একটা যুদ্ধের ট্যাঙ্ক চুরি করে আনিয়ে নেয়। হীরা নিজেই ট্যাঙ্কে বসে শিবমের ট্যাঙ্কের গুলি চালানোর জন্য চালিয়ে দেয়। সে প্রত্যেক রকম ভাবে শিবমের ট্যাঙ্কের ওপর হামলা করে দেয়, কিন্তু সেটা শিবমের ট্যাঙ্ককে কোনো রকমের ক্ষতি করতে পারে না। মা, এই হীরা কাকা তো আমাদের ট্যাঙ্কটাকে একবারে ধ্বংস করতে এসেছে। আমি কিছুই বুঝতে পারছি না যে এবার কি করব। এই ট্যাঙ্কে তো অনেকগুলো বাটন রয়েছে, কোন বাটনটা টিপি এখন আমি? বাবু, এই লাল বাটনটা টিপে দে। লাল বাটন টেপা মাত্রই একটা মিসাইল বেরোয়, আর হীরার ট্যাঙ্ক পুরোপুরিভাবে ধ্বস্ত হয়ে যায়। সবাই ঠিকই বলে, চাইনিজ মাল একেবারেই টেকে না। শিবম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার ট্যাঙ্ক কখনো নষ্ট করতে পারবো না। এখন তুমি আনন্দ করে এই ট্যাঙ্কের ভেতর বাস করো। আর তুফানের তো কোনো ভরসাই নেই, আমি থাকার জন্য আবার কুঁড়ে ঘর বানাবো।